রাজধানীতে একটি শিশুর নির্যাতনের ঘটনায় উক্ত স্কুলের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এই নির্যাতনের ঘটনায় স্কুলের যে প্রধান শিক্ষক এবং স্কুলের যে মালিক, যার নাম শারমিন, স্কুলটিও শারমিন একাডেমি নামে পরিচিত, নয়াপল্টনের একটি স্কুল, বাচ্চাদের স্কুল। সেই স্কুলের প্রধান শিক্ষিকা এবং মালিক সাথে আরেকজন পুরুষ শিক্ষককে নিয়ে একটি শিশুকে মারধর করা, এবং মারধরের যে ভিডিও চিত্রটি দেখা যাচ্ছে সেখানে এটি কোনো ক্লাসরুমের ঘটনা না, মনে হচ্ছে শিশুটিকে এনে বা টিচার্স রুমে কোনো একটি জায়গায় বসিয়ে তাকে মারা হচ্ছে, এবং এরা দুজন স্বামী স্ত্রী। এই শারমিনের বর হচ্ছে ভদ্রলোক যাকে পুলিশ অ্যারেস্ট করেছে। শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 18 জানুয়ারি নয়াপল্টনে শারমিন একাডেমি নামের এই স্কুলে প্লে গ্রুপ এর একটি শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। ভদ্রলোকের নাম হচ্ছে পবিত্র কুমার বড়ুয়া। এই ঘটনায় দুজন অভিযুক্ত, একজন এই শারমিন এবং অপরজন এই বড়ুয়া। পুলিশ বলছে যে শারমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই শিশুটি কেবল স্কুলে ভর্তি হয়েছিল, তিন চার দিন সে কেবল স্কুলে গিয়েছে, ঠিক এমন এই অবস্থায় তাকে পিটানো হয়েছে। একটি বাচ্চা প্লে গ্রুপে ভর্তি হওয়ার 3-4 দিনের মাথায় তাকে এভাবে বেধড়ক পিটানোর পিছনের রহস্য কি, সেটা আসলে আরেকটি গভীর চিন্তার উদ্বেগ করে মানুষের মধ্যে। ওয়াশিংটন পোস্টে রিপোর্ট করেছে এভাবে যে US seeks to be friends with Bangladesh once banned Islamist party. একসময় বাংলাদেশে নিষিদ্ধ হওয়া জামাত ইসলামীর সঙ্গে সম্পর্ক বাড়িয়ে বন্ধুত্বের পথে হাঁটতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন কূটনীতিকদের একটি রেকর্ডের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এই রিপোর্টটি করে। রিপোর্টটিতে উক্ত কূটনীতিক জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সম্পর্ক বৃদ্ধি এবং উন্নয়নের কথা বলেছেন। ক্ষমতায় যেতে পারলে জামায়াত যদি বাংলাদেশে শরিয়া ভিত্তিক কিছু চাপিয়ে দেয় কিংবা যুক্তরাষ্ট্রের পছন্দ নয় এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে দেশটি কি ব্যবস্থা নেবে সেসবও কূটনীতিকরা ভেবে রেখেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনটি হয়েছে। Although this does not clearly indicate that the US prefers Jamaat Islamis over the bin, rather suggests a pragmatic approach by Washington. Increased engagement with Jamaat signals openness to dialogue, not political endorsement. As US foreign policy often focuses on maintaining leverage across multiple actors instead of backing one force exclusively, the move may reflect concerns about BNP's current organizational capacity. While Jamaat's disciplined grassroots networks can appear strategically relevant in a shifting political landscape, overall this looks less like a preference shift and more like calculated hedging to keep multiple channels of influence open in Bangladesh. Washington Post-এর নয়া দিল্লির ব্যুরো প্রধান ভারমারা করা এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে জামায়াত ইসলামী বেশ কয়েকবার নিষিদ্ধ হয়েছে, সবশেষ আওয়ামী লীগ সরকারের সময়ও নিষিদ্ধ হয়েছে। যদিও রিপোর্টটি করেছে ইন্ডিয়ান ওয়াশিংটন পোস্টের প্রতিনিধি এবং তিনি সম্ভবত ভারতীয় বংশোদ্ভূত। কাজে এটার মধ্যে যে কোনো প্রকার কোনো বিশেষ উদ্দেশ্য নাই এটা বলা যাবে না। প্রথাগতভাবে রিপোর্টটিতে বলা হচ্ছে, প্রথাগতভাবে তারা শরিয়া আইনে দেশ পরিচালনা ও সন্তানদের জন্য নারীর কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলে আসছে। যদিও বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দলটি তাদের ভাবমূর্তি উদার করেছে, দুর্নীতি নির্মূলের উপর জোর দিয়ে দলের সমর্থন জোরালো করেছে। এটিও ভারত প্রতিনিধির বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প বলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বড় বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, তবে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহার করার প্রয়োজন হবে না। একই সঙ্গে তিনি তেহরানকে নতুন করে সতর্ক করে দেন যে বিক্ষোভকারীদের হত্যা করা কিংবা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া মাসব্যাপী সহিংস বিক্ষোভ এখন শান্ত হতে শুরু করেছে। রাস্তাঘাট, অফিস, আদালত ও শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে জনসমাগম, দোকানপাটেও নেই প্রয়োজনীয় জিনিসের কোনো রকম ঘাটতি। তবে তেহরানের এই আপাত স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ বাস্তবতা। জনতার রোষানল দমনে চরম কঠোরতা দেখিয়েছে সরকার। পাল্টাপাল্টি সংঘর্ষে রক্তাক্ত রাজপথে টহল দিচ্ছে আধা সামরিক বাহিনীর সদস্যরা। দেশ চলছে আইআরজিসির গ্রেফতার অভিযান ও নিজস্ব পদ্ধতির বিচার কার্যক্রম। প্রশ্ন হলো, ইরান সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের সঙ্গে কূটনীতিক দর কষাকষি চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও কাতার। আরবদের হস্তক্ষেপে সরাসরি হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সম্প্রতি 800 বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান, আর এটি একটি বড় বিষয়। দেশের পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে, একই সঙ্গে ব্যর্থ হয়েছে শত্রুদের ষড়যন্ত্র। বর্তমান অবস্থা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া দেখালেন মিশরে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। সামাজিক অস্থিরতা এবং সহিংস কার্যকলাপ সঙ্গে ইরানি সমাজের অভ্যন্তরীণ সংঘাতের আলোচনার পরিস্থিতি সমাধান হয়েছে। যে ষড়যন্ত্র বা মতবাদ দেশের বাইরের প্রতিপক্ষ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি সরকার প্রচার করেছিল, সব এখন ধ্বংস হয়ে গেছে। শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে, কিন্তু সহিংসতা, অস্ত্র পাচার, হত্যাকাণ্ড এবং জননিরাপত্তার হুমকি এখন সম্পূর্ণভাবে থেমেছে। জাতীয় নিরাপত্তা বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ডের তত্ত্বাবধানে রয়েছে গোটা ইরান। রাজধানী তেহরান থেকে শুরু করে দেশের অন্যান্য শহরে আপাতত স্বাভাবিকতা বিরাজ করছে। বাজারঘাট, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান আবারও সচল হতে শুরু করেছে। অস্থিরতা সৃষ্টি করে এর আড়ালে ইরানে হামলার নতুন সুযোগ খুঁজছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন দাবি ইরানি রাষ্ট্রদূতের। মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষ এবং দখলদার ইসরায়েলি সরকারের মদতে সূক্ষ্মভাবে পরিকল্পিত একটি ষড়যন্ত্র চালানো হয়েছিল ইরানের বিরুদ্ধে। শত্রুরা নিজেদের সমস্ত সক্ষমতা ব্যবহার করে ইরানিদের মাঝে ব্যাপক হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল, যেন চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে অভ্যন্তরীণ সংঘাত বা গৃহযুদ্ধের আগুন লাগে, আর সেই সুযোগে ইরানের উপর নতুন করে আক্রমণ চালানো সহজ হয়। ইরানের সাম্প্রতিক আন্দোলন অনেকটা থিতিয়ে এসেছে ঠিকই, কিন্তু দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার বিষয়টি আবারও সামনে আসলো। কঠোর ইরান যেভাবেই তার এই বিক্ষোভকে সে দমন করে থাকুক, যেভাবেই আমেরিকা এবং ইসরায়েল এই জনগণের মধ্যে যে ক্ষোভ, যে অর্থনৈতিক দুরবস্থার কারণে যে ক্ষোভ, মিসম্যানেজমেন্টের কারণে যে ক্ষোভ, সেটি সাথে তারা এক্সট্রা কিছু ফুয়েল অ্যাড করুক না কেন, ইরান একটি নিষিদ্ধ দেশ। সেই দেশের অভ্যন্তরে যেভাবে দমন করা হয়, যেভাবে মানুষের কথা বলার অধিকার ক্ষুণ্ণ করা হয়, যেভাবে ইসলামের নামে ফতোয়া জারি করার বিধান সর্বোচ্চ নেতার হাতে দেওয়া হয়েছে, এক ব্যক্তি কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা এবং এই আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড যে পদ্ধতি অবলম্বন করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে, এই সব কিছু ইরানে অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার একটি দুরবস্থা এবং ভয়ঙ্কর চিত্রই ফুটিয়ে তোলে। কাজে আপাত দৃষ্টিতে কত মানুষকে হত্যা করা হয়েছে বলা মুশকিল, এটি হাজার ছাড়িয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই। এবং এই মুহূর্তে দমন পীড়নের কারণেই এটি একটি থমথমে অবস্থার মধ্যে বিরাজ করছে এবং সুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা সমস্যার সমাধান না। জনগণকে থামিয়ে রাখা, ভিন্ন মতকে দমন করার যে পদ্ধতি ইরান ব্যবহার করে, আজ হোক কাল হোক, এই পদ্ধতির কারণে, ইসলামের নামে এই ঘৃণ্য পদ্ধতির কারণে আমেরিকা কিংবা ইসরায়েল কিংবা পরাশক্তি, বিরুদ্ধ পরাশক্তি সেখানে যে হস্তক্ষেপ করবে এবং তাদের এই অবস্থারই সুযোগ তারা নিবে, এতে কোনো সন্দেহ নাই। শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছে খামেনি সরকার, কিন্তু চলমান অর্থনৈতিক সংকটের আশু কোনো সুরাহা না বের করতে পারলে ক্ষমতাসীন ইসলামী প্রশাসনের বিরুদ্ধে আবারও গড়ে উঠতে পারে নতুন কোনো আন্দোলন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটি শান্তি পরিষদ বলে একটি পদ্ধতি তিনি চালু করেছেন, যেখানে বিশ্ব নেতাদের এবং প্রেসিডেন্টদেরকে, প্রাইম মিনিস্টারদেরকে সদস্য হওয়ার জন্য বলা হচ্ছে। গাজা কেন্দ্রিক এই শান্তি পরিষদ আসলে কাজ করছে। গাজার শান্তি পরিষদ সদস্য হতে বিশ্বের প্রভাবশালী নেতাদের আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগঠনটিতে এরই মধ্যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ 12 সদস্য রয়েছেন।
নতুন করে চিঠি পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। এতে প্রশ্ন উঠেছে, গাজা শান্তি পরিষদ গঠনে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার বাইরে প্রেসিডেন্ট ট্রাম্পের আরো কোনো উদ্দেশ্য নিয়ে, আর যাদের নিয়োগ করা হয়েছে তাতে ফিলিস্তিনিদের অধিকারই বা কতটা রক্ষা হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো চিঠি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আর্জেন্টিনা ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট। চিঠিতে স্পষ্ট আছে এই শান্তি পরিষদ বৈশ্বিক সংঘাত সমাধানে কাজ করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস চিঠিতে থাকা আরও একটি বিষয় প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি পরিষদকে আন্তর্জাতিক সংস্থা বলে উল্লেখ করেছেন, আর এই সংগঠনের কাজ হবে সংঘাতের ঝুঁকিতে থাকা অঞ্চলে স্থিতিশীলতা আনা, আইনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং টেকসই শান্তি নিশ্চিত করা। পরিষদে যোগ দেবেন তাদের গুনতে হবে 100 কোটি মার্কিন ডলার। গাজায় শান্তি পরিষদের মূল উদ্দেশ্য ভূখণ্ডটিতে অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করছেন বিশ্লেষকরা। গাজার শান্তি পরিষদে প্রভাবশালী নেতাদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সহ ইউরোপ নিজস্ব নীতিতে পরিচালনা করতে চান। বিশ্লেষকরা বলছেন, ইরানের মতো দেশগুলোকে নিয়ন্ত্রণে আনাই ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। এদিকে গাজার শান্তি পরিষদে ইউরোপ ও মার্কিনীদের আধিক্য থাকায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন ফিলিস্তিনিরা। কেউ কেউ ভালো কিছুর আশা করলেও ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বেশিরভাগ ফিলিস্তিনি। ইসরায়েলিদের উপর ফিলিস্তিনিদের শান্তি নির্ভর করছে। তারা চাইলে আমরা মুসলিমরা শান্তিতে থাকব, না চাইলে এই বোর্ড ব্যর্থ হবে, কেননা তাদের হাতেই ত্রাণসহ গাজা গঠনের ক্ষমতা রয়েছে। আমরা তো সাধারণ ফিলিস্তিনি, তারপরও আশা তো করতেই পারি। ট্রাম্পের শান্তি পরিষদ আমাদের জন্য কাজ করবে, আমরা এমনটি আশা করি। আমরা চাই প্রতিটি ক্রসিং খুলে দেওয়া হোক। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় আমাদের খুবই কষ্টে দিন পার করতে হচ্ছে, কেউ সাহায্য করছে না। এই অবস্থায় এই বোর্ড যদি আমাদের দেখভাল করে। গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনিদের আকাশে যে কালো মেঘ জমেছে, এই শান্তি পরিষদ সেই কালো মেঘ দূরে অনেকটা ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা ফিলিস্তিনিদের। মির্জা ফখরুল সেই পুরনো কায়দায় একটি স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন সহিংসতার মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। এটি তিনি বলেছেন কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি করার যে ঘটনাটি ঘটেছে শুক্রবার, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু সহিংসতার মাধ্যমে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সেই ষড়যন্ত্র প্রধান কারিগর কিন্তু বিএনপি। কারণ বিএনপি প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে তাদের ক্ষমতা দেখাচ্ছে এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ঘরে ঘরে যে মানুষকে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করেছে, এরকম খবর পুরো সামাজিক মিডিয়া এবং পত্রিকাগুলোতে আমরা খুললেই দেখতে পাবো। কাজেই কথায় কথায় ষড়যন্ত্র দেখতে পাওয়া এবং যে কোনো ঘটনাকে ষড়যন্ত্রের একটি রূপ হিসেবে দেখানো, এটি বাংলাদেশে একটি প্রচলিত পদ্ধতি, রাজনৈতিক প্রচলিত পদ্ধতি, যেটা শুনলে খুবই হাস্যকর মনে হয়। বাংলাদেশের রাজনৈতিক বয়ানগুলো যেমন হাস্যকর হয়, তেমনি এটা খুবই হিংসাত্মক এবং বিভেদ ছড়ানো টাইপের ঘটনার সাথে এটি যুক্ত থাকে। এই বয়ানগুলোর সাথে হিংসা, বিদ্বেষ এবং নেগেটিভ পলিটিক্সের একটা ইঙ্গিত আমরা দেখতে পাই। তারেক রহমানের অনেক স্টেটমেন্টে আমরা দেখেছি ষড়যন্ত্রের কথা তিনি প্রায় বলছেন। এই যে ষড়যন্ত্রের কথাগুলো এরা বলা হয়, কি ধরনের ষড়যন্ত্র, কে ষড়যন্ত্র করছে, কিভাবে ষড়যন্ত্রটা তৈরি হলো, এই সব বিষয়ে তারা কথা বলে না। এই যে সো কল্ড হিংসাত্মক এবং নেগেটিভ পলিটিক্সের যে পদ্ধতি বাংলাদেশে, এর থেকে এরা কি কখনো বেরোতে পারবে না? এদের মানে পলিটিশিয়ানদের কাছ থেকে এদেশের মানুষকে একটি সর্বনিম্ন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সত্যনিষ্ঠ বক্তব্য আশা করতে পারে না।